হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং অনেক প্রত্যেকে সুস্থ রয়েছো। এসএসসি এমটিএস এর পরীক্ষা তোমাদের আজকেই নোটিফিকেশান আসার কথা ছিল 7 মে। আজ হচ্ছে 7ই মে 2024 সাল। নোটিফিকেশান আসার কথা ছিল কিন্তু এখনও আসেনি। নোটিফিকেশান এলে আমি তোমাদের ভিডিও দিয়ে জানিয়ে দেবো, সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের বলে দেবো। তো সন্ধ্যে 7টার সময় প্রত্যেক দিন জিকেটার জন্য আমি ক্লাস করাচ্ছি। জিকেটা ফুল আমি তোমাদের দায়িত্ব নিয়েছি, যে 20+ কমন দেওয়ার দায়িত্ব নিয়েছি। আর এসএসসি এমটিএস পরীক্ষায় দেখো, যদি তোমাকে ক্র্যাক করতে হয় এসএসসির পরীক্ষা, তাহলে তোমাকে জিকেটা খুব ভালোভাবে জানতে হবে। কারণ এসএসসি এমটিএস পরীক্ষায় ম্যাথ এবং রিজনিং দুটো কিন্তু তোমাদের শুধুমাত্র কোয়ালিফাইং থাকছে, এখানে কিছু কাট অফের ব্যাপার থাকছে না। কিন্তু ম্যাথ এবং জিকে এবং ইংলিশ এই দুটোতে স্কোর ভালো, যত ভালো করতে পারবে সে কিন্তু তত সামনের দিকে এগিয়ে যাবে, কাট অফ ক্লিয়ার করে দেবে সে। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজ আমরা যেটা করব সেটা হচ্ছে 11-10-2021 সালে পরীক্ষা হওয়া থার্ড শিফটে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার 25টি প্রশ্ন আমরা আলোচনা করব আজ। তো মন দিয়ে প্রত্যেকে দেখতে থাকো। তোমাদের জন্য একটা আমরা চালু করেছি জিকে পিডিএফ গ্রুপ খুলেছি তোমাদের জন্য। গ্রুপ ওপেন করা হয়েছে, যেখানে 249 টাকা পেমেন্ট করে জয়েন করতে হবে গ্রুপে। এই গ্রুপে কী কী ফ্যাসিলিটি পাবে তোমরা দেখে নাও। 2023-24 সালের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। 2020, 2021, 2022, 2023 সালের তোমরা এমটিএস এর সমস্ত জিকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর পেয়ে যাবে। টপিক ওয়াইজ স্ট্যাটিক জিকে পাবে, আর মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ এমসিকিউ এখান থেকে তোমরা পাবে। তো এই যদি গ্রুপে জয়েন করতে চাও তোমরা, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 7001501393। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকে যোগাযোগ করো, তাহলে তোমাদের গ্রুপে জয়েন করিয়ে দেবো, ঠিক আছে। আর এই ম্যাটেরিয়ালের মধ্যেই তোমরা কিন্তু 20+ কমন পাবে, ঠিক আছে। চলো প্রথম প্রশ্নে যাবো। আজকের প্রথম প্রশ্ন দেখো কি আছে। নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি মণিপুরী নববর্ষ নামেও পরিচিত? মণিপুরী নববর্ষ, দেখো আমাদের বাংলায় নববর্ষ যেমন পয়লা বৈশাখ দিনটা আমাদের নববর্ষ হয়ে থাকে, তেমনি বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় নববর্ষ পালন করে থাকে। যেমন পার্সিরা বিভিন্ন সময়, আরেকবার প্রশ্ন আসে যে পার্সিরা কোন সময় জায়গায় নববর্ষ পালন করে, বা পার্সিদের নববর্ষকে কি বলা হয়? তাদের নববর্ষকে বলা হয় নৌরোজ। নৌরোজ বা নভরোজ বলা হয়, ঠিক আছে। তো মণিপুরী নববর্ষ নামেও পরিচিত কোনটা? কারেক্ট আনসার কি হবে? চারোবা। বাংলাতে উচ্চারণ এইরকম, কিন্তু ইংরেজিতে তুমি যদি চারোবা বানানটা দেখো, তাহলে CHEI RAOBA, এটা হচ্ছে চারোবা বানান। এটা হচ্ছে মণিপুরী নববর্ষ হিসেবে পালন করা হয় এই দিনটি। এটা যদি ইংলিশ ক্যালেন্ডার ধরা হয়, তাহলে এটা হবে মার্চের শেষ দিকে বা এপ্রিলের প্রথমে। এই পয়লা বৈশাখ বা নববর্ষ দিনটা তারা পালন করে থাকে, বা চারোবা দিনটা পালন করে থাকে। আর এটা সাধারণত মণিপুরের একটা সম্প্রদায় আছে, যেটা হচ্ছে মেইটি সম্প্রদায়। মেইটি সম্প্রদায় এটা বিশেষ করে পালন করে থাকে, ঠিক আছে, বোঝা গেছে। চলো, নতুন হয়ে থাকলে চ্যানেল প্রত্যেকে সাবস্ক্রাইব করবে, প্রত্যেকে একটা করে লাইক করে দাও এবং তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো। এবং নতুন হয়ে থাকলে আমাদের টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার, প্রত্যেকে অবশ্যই জয়েন করে যাও। দেখো, তিলাইয়া আলট্রা মেগা পাওয়ার প্রজেক্ট নিচের কোন রাজ্যে অবস্থিত? তিলাইয়া নামটা শুনলেই অনেকেই বুঝতে পারবে যে আমরা বিভিন্ন সময় পড়েছি তিলাইয়া ড্যাম কোন রাজ্যে অবস্থিত, বা তিলাইয়া বাঁধ কোন রাজ্যে অবস্থিত। তো দেখো, এখানে বলেছে তিলাইয়া আলট্রা মেগা পাওয়ার প্রজেক্ট। তো তিলাইয়া বাঁধ অবস্থিত ঝাড়খণ্ডে, এবং সেই তিলাইয়া বাঁধেই তৈরি করা হয়েছে তিলাইয়া আলট্রা মেগা পাওয়ার প্রজেক্ট। সেই তিলাইয়াতেই মেগা পাওয়ার প্রজেক্ট, এটা ঝাড়খণ্ডে অবস্থিত। ভারতে মোট 9টি পাওয়ার প্রজেক্ট আছে। মোট 9টি পাওয়ার প্রজেক্ট, তার মধ্যে 9টি পাওয়ার প্রজেক্ট নয়, সরি, 9টি আলট্রা মেগা পাওয়ার প্রজেক্ট, এটাকে বলা হয়ে থাকে UMPP, ঠিক আছে। আলট্রা মেগা পাওয়ার প্রজেক্ট ভারতে 9টি আছে, তাদের মধ্যে একটি হচ্ছে তিলাইয়া আলট্রা মেগা পাওয়ার প্রজেক্ট, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত। 3 দেখো, 1975 সালে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার সময় নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি ছিলেন? 1975 সালে যখন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হচ্ছে, আমরা তো প্রত্যেকেই জানি যে 1975 সালে যখন ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, সে সময় ভারতে এমন একটা সিচুয়েশন এসেছিল যে ভারতে জাতীয় জরুরি অবস্থা ডাকা হয়েছিল। সেই সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিল? উত্তর অবশ্যই বলবো, তার আগে তোমাদের কিছু তথ্য বলে দিই। এই যে জাতীয় জরুরি অবস্থা, সেটা সংবিধানের কোন আর্টিকেল অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা যায়? আর্টিকেল
আর্টিকেল 352 অনুযায়ী হচ্ছে জাতীয় জরুরি অবস্থা। আর যদি রাজ্যের জরুরি অবস্থা, যেটাকে রাষ্ট্রপতি শাসন বলা হয়ে থাকে, সেটা কত? 356, এটা হচ্ছে রাজ্যের। যদি আর্থিক জরুরি অবস্থা বলা হয় তখন হবে 360, এটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। এই তিনটে মনে রাখবে। এখন হচ্ছে যে 1975 সালে জাতীয় জরুরি অবস্থার সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? ফখরুদ্দিন আলী আহমেদ। ফখরুদ্দিন আলী আহমেদ 1974 সাল থেকে 11ই ফেব্রুয়ারি 1977 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি থাকাকালীন 1977 সালে ফখরুদ্দিন আলী আহমদ মারা গেলে সে সময় তিনি সেই পদটা খালি হচ্ছে। তিন বছর তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। 4 দেখো, নিচের কোনটি সিলিকন ডাইঅক্সাইড বৈশিষ্ট্য? দেখো কিছু কিছু কিন্তু দেখে নাও, যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, লাস্টে O2 যেগুলোতে দেখবে না, সেগুলো হচ্ছে ডাইঅক্সাইড, মনে রাখবে। তাহলে সিলিকন ডাইঅক্সাইড এর সংকেতটা কি হবে? Si, সিলিকন, O2, সিলিকন ডাইঅক্সাইড। এখানে প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি সিলিকন ডাইঅক্সাইডের বৈশিষ্ট্য? কোনটা সিলিকন ডাইঅক্সাইডের বৈশিষ্ট্য বলেছে? এটি জলে দ্রবণীয়, এটি বৈদ্যুতিক, একটি ভালো পরিবাহী, এটি নরম, নাকি এর গলনাঙ্ক উচ্চ? তো একটু সিলিকন ডাইঅক্সাইড সম্পর্কে জেনে নাও। সিলিকন ডাইঅক্সাইড বা যেটাকে বলা হয় সিলিকা, ভূপৃষ্ঠে সব থেকে বেশি পরিমাণে কোন মৌল বা কোন পদার্থটা পাওয়া যায় প্রশ্ন থাকে, তো ভূপৃষ্ঠে সবচেয়ে সহজলভ্য পদার্থ হচ্ছে সিলিকা, আর সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় সিলিকা। এটা মাটির মধ্যে মিশে থাকে, বালির মধ্যে মিশে থাকে সিলিকা, ঠিক আছে, সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। আর এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এর গলনাঙ্ক কিন্তু উচ্চ গলনাঙ্ক, সহজে এটা গলবে না, এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। 5 দেখো, কার্বনের কতটি প্রাকৃতিক আইসোটোপ আছে? কতগুলো কার্বনের প্রাকৃতিক বা ন্যাচারাল আইসোটোপ? কার্বনের তো এমনি বহু রূপভেদ আছে, যেগুলো হচ্ছে মানে আর্টিফিশিয়াল, কিন্তু এখানে প্রাকৃতিক আইসোটোপ কতগুলো? কার্বনের কতগুলো প্রাকৃতিক আইসোটোপ আছে? কারেক্ট আনসার হবে কি? কার্বনের 3টি প্রাকৃতিক আইসোটোপ। অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, এক হচ্ছে কার্বন 12, তারপর হচ্ছে কার্বন 13 আর কার্বন 14। এখানে এই কার্বন 12তে থাকছে প্রোটন 6টা প্লাস নিউট্রন 6টা, এটা হচ্ছে কার্বন 12। এখানে প্রোটন থাকছে 6 পিস, প্রোটন থাকছে 7 পিস, নিউট্রন থাকছে। এখানে 6 পিস প্রোটন থাকছে, 8 পিস নিউট্রন থাকছে। এটা কি হচ্ছে? কার্বনের 3টি প্রাকৃতিক রূপভেদ, C12, C13 এবং C14। ঠিক আছে, নেক্সট দেখবো কেমন লাগছে ক্লাস, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বেশি করে তোমাদের কাছে শেয়ার আশা করছি, ষেয়ার করবে কিন্তু। আর এরপর মন দিয়ে প্রত্যেকদিন ক্লাসটা করো এবং রেগুলার ক্লাস হবে, কারণ এরপর নোটিফিকেশন চলে আসবে, তোমাদের 2 মাসের মধ্যেই পরীক্ষা হবে। বিক্রমাদিত্য ষষ্ঠ, যার জীবনী দরবারের কবি বিলহানা লিখেছিলেন, তিনি ড্যাশ রাজবংশের শাসক ছিলেন? কোন রাজবংশের শাসক ছিলেন? ষষ্ঠ বিক্রমাদিত্য, মনে রাখবে তিনি চালুক্য রাজবংশের শাসক ছিলেন। ষষ্ঠ বিক্রমাদিত্য যখন সিংহাসনে বসছে, সে সময় থেকে শক যুগের শেষ হচ্ছে, শাক এরা বা শক যুগের শেষ হচ্ছে এবং চালুক্য বংশের শুরু হচ্ছে। এটাকে বাতাপির চালুক্য বংশ বা বাদামির চালুক্য বংশ বলা হয়ে থাকে। বাতাপির চালুক্য বংশ বা বাদামির চালুক্য বংশ বলা হয়ে থাকে। কবি বিলহন তার আত্মজীবনী লিখেছিলেন। ঠিক আছে, কবে থেকে কবে তিনি শাসন করেছিলেন? 1076 খ্রিস্টাব্দ থেকে তিনি অনেক বছর শাসন করেছিলেন, 1126 পর্যন্ত তিনি শাসন, 50 বছর শাসন করেছেন। নেক্সট হচ্ছে, ভারতীয় সংবিধান অনুসারে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্য 6 বছর বা ড্যাশ বছর বয়স না হওয়া পর্যন্ত পদে অধিষ্ঠিত থাকেন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বলতে কি? ইউপিএসসি। ইউপিএসসির যারা সদস্য হবেন, ইউপিএসসির চেয়ারম্যান বা সদস্য যারা হবেন, তাদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। তার সঙ্গে 6 বছর হওয়ার আগেই যদি তার বয়স 65 বছর হয়ে যায়, তখন তাকে সেই জায়গা থেকে অবসর গ্রহণ করতে হবে। তাহলে কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর অথবা 65 বছর, যেটা আগে আসবে সেটাই। তো চলো ইউপিএসসি সম্পর্কে জেনে নাও একটু। ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, প্রতিষ্ঠা হয়েছিল 1926 সালের 1 অক্টোবর এবং বর্তমানে ইউপিএসসির চেয়ারম্যান হচ্ছেন মনোজ সোনি।
বহুবার পরীক্ষায় এসছে, লিখে নোট করে লিখে রাখো প্রত্যেকে। মনোজ সোনি হচ্ছেন বর্তমান ইউপিএসসি এর চেয়ারম্যান। ঠিক আছে, 8 নম্বর প্রশ্নটা দেখো, নিচের কোন ফার্মটি বিলিয়নিয়ার ওয়ারেন বাফেটের দ্বারা পরিচিত? এমন খুব কমই আছে যারা ওয়ারেন বাফেটের নামটা শোনেননি। ওয়ারেন বাফেট একদম জিরো থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের, অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে একজন। ওয়ারেন বাফেট হচ্ছেন একজন ইনভেস্টর। ঠিক আছে, ওয়ারেন বাফেট। তো ওয়ারেন বাফেটের সংস্থাটির নাম হচ্ছে বার্কশায়ার হ্যাথাওয়ে। কি নাম? বার্কশায়ার হ্যাথাওয়ে। এটা হচ্ছে একটা ইনভেস্টিং কোম্পানি। নেক্সট দেখবো আমরা 9 আগস্ট 2020 সালে নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় সংসদীয় গ্রুপের চেয়ারম্যান ছিলেন? তো এটা যেহেতু 2021 সালের পরীক্ষা, তাই কারেন্ট অ্যাফেয়ার্স এসছে, পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই প্রশ্নটা আমাদের আর ইম্পর্টেন্ট নয়, কিন্তু তাও জেনে রাখো। ওম বিড়লা। ওম বিড়লা সে সময় ভারতীয় সংসদীয় গ্রুপের চেয়ারম্যান ছিলেন, এবং বর্তমানে ওম বিড়লা হচ্ছেন ভারতের লোকসভার চেয়ারম্যান। কোথাকার চেয়ারম্যান? ভারতের লোকসভার চেয়ারম্যান হচ্ছেন ওম বিড়লা। 10 দেখবো আমরা, ভারতের জাতীয় ভোক্তা দিবস কবে পালন করা হয়? জাতীয় ভোক্তা দিবস বা জাতীয় ভোক্তা অধিকার দিবস বা উপভোক্তা অধিকার দিবস হিসেবে পালন করা হয় কবে? 24শে ডিসেম্বর দিনটি প্রত্যেক বছর জাতীয় উপভোক্তা দিবস হিসেবে পালন করা হয়। প্রথম পালিত হয়েছিল 24 ডিসেম্বর 2013 সালে প্রথম পালিত হয়েছিল। ঠিক আছে, 11 দেখো, নিচের কোনটি ক্রোমাইট নামের খনিজটির বৈজ্ঞানিক নাম? একটা খনিজের কথা বলা হয়েছে। দেখো, খনিজ থেকে আমরা দুটো প্রশ্ন দেখলাম, কিন্তু একটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, সেটা খনিজ থেকেই বলা যাবে। ক্রোমাইটটাও খনিজ থেকেই বলা যাবে। তো ক্রোমাইট নামের খনিজটির বৈজ্ঞানিক নাম কি? ক্রোমাইট নামক খনিজটির, দেখো আমরা প্রত্যেকেই জানি, ক্রোমাইট নাম না শুনে থাকলেও ক্রোমিয়াম নামটা সবাই শুনেছে। এই যে ক্রোমিয়াম, ক্রোমিয়ামের উৎস হচ্ছে কি? ক্রোমাইট। ক্রোমাইট থেকেই ক্রোমিয়ামটা তৈরি করা হয়ে থাকে। ঠিক আছে, তো এই ক্রোমাইটের খনিজ মানে বৈজ্ঞানিক নাম কি? কি হবে? ক্রোমাইটের বৈজ্ঞানিক নাম হচ্ছে আয়রন ক্রোমিয়াম অক্সাইড। আয়রন ক্রোমিয়াম অক্সাইড। ঠিক আছে, 12 নম্বর দেখব, নিচের কোনটি 2022 এশিয়ান গেমসের অফিসিয়াল ম্যাসকটগুলির মধ্যে একটি নয়? দ্য স্মার্ট ট্রিপলেটস। দেখো, 2022 সালের যে এশিয়ান গেমস হয়েছিল তার ম্যাসকটগুলিকে বলা হচ্ছে দ্য স্মার্ট ট্রিপলেটস। তার 3টে ম্যাসকট ছিল, একটা হচ্ছে চ্যানচেন, একটা হচ্ছে লিয়ান লিয়ান, আর একটা হচ্ছে কং কং। তাহলে এই যে কিনচেনটা আছে, এই কিনচেনটা ভুল আছে। এই প্রশ্নটা তোমাদের ইম্পর্টেন্ট নয়, এটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, তাও আমি উত্তরটা তোমাদের বলে রাখলাম। 13 হচ্ছে, নিচের কোন রোগটি ফ্লেভি ভাইরাস দ্বারা হয় না? ফ্লেভি ভাইরাস, স্পেলিংটা দেখে নাও। ফ্লেভি ভাইরাস, ফ্লেভি ভাইরাস। ফ্লেভি ভাইরাস দ্বারা যে রোগগুলো হয়ে থাকে সেটা হচ্ছে জাপানিজ এনসেফালাইটিস, হলুদ জ্বর বা পিত জ্বর যাকে আমরা বলে থাকি, আর ডেঙ্গু। এগুলো ফ্লেভি ভাইরাস দ্বারা হয়ে থাকে। কিন্তু এই যে পোলিও রোগটা আছে না, পোলিও, সেটা হচ্ছে, পোলিও রোগটা হয়ে থাকে পোলিও ভাইরাস থেকে। কি ভাইরাস থেকে? পোলিও ভাইরাস থেকে পোলিও রোগ হয়ে থাকে। এখানে নিচের কোন রোগটি পোলিও ভাইরাস ফ্লেভি ভাইরাস দ্বারা হয় না? কারেক্ট আনসার কি হবে? পোলিও। পোলিও রোগটা ফ্লেভি ভাইরাস দ্বারা হচ্ছে না। নেক্সট দেখবো 14, ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান গীতা রামজি, যিনি 2020 সালের মার্চ মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, কোন ক্ষেত্রে তার অবদানের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত? দেখো, এখানেও গীতা রামজি একজনের নাম দেওয়া আছে। এটা 2020 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, তো এখন আর ইম্পর্টেন্ট নয়, তাও বিষয়টা জেনে রাখো, তোমাদের জেনে রাখা ভালো। গীতা রামজি একজনের নাম দেওয়া আছে। এই গীতা রামজি একজন ভারতীয় বংশোদ্ভূত আফ্রিকান। তিনি দক্ষিণ আফ্রিকায় বসবাস করতেন এবং তিনি একজন গবেষক ছিলেন। তিনি একজন ভাইরাস নিয়ে গবেষণা করতেন, এবং এডস নিয়ে কিন্তু, এইচআইভি ভাইরাস নিয়ে তিনি কিন্তু বহুদিন গবেষণা করেছেন, এই গীতা রামজি। তো তিনি এই 2020 সালে মারা যাচ্ছেন। কোন ক্ষেত্রে অবদানের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত? তিনি হচ্ছেন ভাইরোলজি। ভাইরোলজি বা ভাইরাস নিয়ে অধ্যয়নকে বলা হয় ভাইরোলজি। ভাইরোলজির জন্য তিনি আন্তর্জাতিকভাবে বিশ্বে প্রতিষ্ঠিত। ঠিক আছে, 15 দেখো, মহাদেব পাহাড় প্রধানত কোন রাজ্যে অবস্থিত? মহাদেব পাহাড়, মহাদেব পাহাড় কোন রাজ্যে অবস্থিত?
এটা হচ্ছে মহাদেব পাহাড়টা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত, ঠিক আছে, মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট দেখো 16, সংবিধানের 280 অনুচ্ছেদের অধীনে ভারতের অর্থ কমিশন ড্যাশ দ্বারা গঠিত। ভারতের অর্থ কমিশন, আজকে দেখো এখানে একটা জিনিস বলতে ভুলে গেলাম তোমাদের, দেখো এখানে ভাইরাস থেকেও আমরা কিন্তু দুটো প্রশ্ন পেলাম, আবার খনিজ থেকে পড়লাম, খনিজ থেকেও দুটো প্রশ্ন পেলাম। তো যে টপিক থেকে দিচ্ছে সেই টপিক থেকেই কিন্তু দুটো তিনটে প্রশ্ন আমরা দিয়ে দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছি। তো সংবিধানের 280 অনুচ্ছেদের অধীনে ভারতের অর্থ কমিশন ড্যাশ দ্বারা গঠিত। অর্থ কমিশন বা তাকে কি বলা হয়, ফিনান্স কমিশন। ভারতের অর্থ কমিশন ড্যাশ দ্বারা গঠিত হয়, রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয়। অর্থ কমিশন কে গঠন করে থাকেন, রাষ্ট্রপতি গঠন করে থাকেন। আর ভারতের অর্থ কমিশন প্রথম তৈরি করা হয়েছিল কত সালে, 1951 সালে প্রথম ভারতের অর্থ কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে। এখন প্রশ্ন থাকবে যে বর্তমান যে ভারতের অর্থ কমিশন তার চেয়ারম্যান কে আছেন। তো বর্তমান ভারতের অর্থ কমিশনের চেয়ারম্যান আছেন অরবিন্দ পানাগড়িয়া। নামটা লিখে রাখো প্রত্যেকে, অরবিন্দ পানাগড়িয়া। 20-তে 25-এর মধ্যে 20+ নম্বর পেতে হবে, সেইভাবে প্রিপারেশন নিতে হবে, তাহলে এমটিএস কিন্তু 6 মাসের মধ্যে জয়নিং। জেনে রাখবে এমন একটা চাকরি যেটা এত দ্রুত জয়নিং, এত দ্রুত রিক্রুটমেন্ট প্রসেস কোনো চাকরিতে হয় না। রানী রুদ্রমা দেবী নিচের কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন, তিনি কোন রাজবংশের সঙ্গে যুক্ত। রানী রুদ্রমা দেবী তিনি কাকাটুয়া রাজবংশের ছিলেন। কোন রাজবংশ, কাকাতিয়া রাজবংশের ছিলেন। তিনি শাসন করেছিলেন 1262 সাল থেকে 1289 সাল পর্যন্ত তিনি শাসন করেছিলেন, ঠিক আছে। তিনি প্রথম ভারতীয় বলতে পারো যে মহিলা শাসক। সুলতানা রাজিয়া তো আমরা যদি ভারতীয় না ধরি, এখানে কিন্তু তিনি প্রথম ভারতীয় শাসক তুমি বলতে পারো। 18 হচ্ছে নিম্নলিখিত আইটেমগুলির মধ্যে কোনটি ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সকে সরাসরি প্রভাবিত করে না। এটাও আর ইম্পর্টেন্ট নয়, এটা তখন ইম্পর্টেন্ট ছিল। তো রাজস্ব আয় বা এই যে রাজস্ব আয় ব্যাপারটা আছে সেটা কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সকে কোনো রকমের প্রভাবিত করে না। কারেন্ট অ্যাকাউন্ট কারা ওপেন করে, কারণ আমাদের সাধারণত কি থাকে, সেভিং অ্যাকাউন্ট। সাধারণ মানুষের থাকে সেভিং অ্যাকাউন্ট, কিন্তু বিজনেসম্যানদের থাকে কারেন্ট অ্যাকাউন্ট। এই সেভিং অ্যাকাউন্টে ইয়ারলি 10 লাখ টাকা পর্যন্ত ডিপোজিট করা যাবে, কিন্তু বিজনেসম্যানদের ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্টে ইন্টারেস্ট আরও কম পাওয়া যায় না বললেই চলে। এখানে 50 লাখ ইয়ারলি 50 লাখ পর্যন্ত ডিপোজিট করা যায়। 19 দেখব, পরীক্ষায় প্রশ্ন এসছে এটাও অনেকবার, যে কত পর্যন্ত ডিপোজিট করা যাবে। 19 নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত। নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত। কারেক্ট আনসার কি হবে, এটা হচ্ছে পশ্চিম গারো পাহাড়ে অবস্থিত। কোথায় অবস্থিত, পশ্চিম গারো পাহাড়ে। গারো পাহাড় বললে আশা করি তোমরা বুঝতে পারবে, মেঘালয় রাজ্যে অবস্থিত নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা 1986 সালে প্রতিষ্ঠা হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নিচের কোনটি ঐতিহ্যগতভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বসবাসকারী উপজাতি গোষ্ঠী নয়। দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যেসব উপজাতিগুলো বেশি বাস করে সেগুলো আমরা প্রত্যেকেই জানি। সেন্টিনেলিজ বলে একটা উপজাতি আছে, এটা হচ্ছে শিডিউল ট্রাইব। তারপরে অঞ্জ বা অঙ্গি এই উপজাতিটাও আছে। আর জারাওয়া উপজাতি, এটা তো খুবই নাম করা, ঠিক আছে। তো এই তিনটাই হচ্ছে আন্দামান নিকোবরের উপজাতি, কিন্তু এই কামানো বলে কোনো উপজাতি আন্দামান নিকোবরে নেই। নেক্সট দেখবো 21, দেখো নিচের কোন অবস্থা বোস আইনস্টাইন কন্ডেনসেট নামেও পরিচিত। কোন অবস্থা, আমরা পদার্থের 4টি অবস্থা এতদিন জানতাম। এক হচ্ছে প্রথমেই হচ্ছে কঠিন, তারপর হচ্ছে কঠিন থেকে হবে তরল, তারপর হচ্ছে গ্যাসীয়। আরেকটা অবস্থা আছে যেটা হচ্ছে প্লাজমা অবস্থা। কি অবস্থা, প্লাজমা অবস্থা। এই প্লাজমা অবস্থাটা হচ্ছে কঠিন এবং তরলের মাঝামাঝি যে অবস্থা, এটাকে প্লাজমা অবস্থা বলা হয়। পৃথিবীর মধ্যে যে লাভাটা বাইরে বেরিয়ে আসে সেই লাভা কিন্তু প্লাজমা অবস্থাতেই আছে। তো এটা হচ্ছে পদার্থের 4টি অবস্থা আমরা জানলাম। তো বোস আইনস্টাইন যে কন্ডেনসেট নামেও পরিচিত, এটা পদার্থের 5ম অবস্থা।
কোন অবস্থা? পদার্থের আরেকটা অবস্থার কথা তারা বলেছিলেন বৈজ্ঞানিকরা, বোস আইনস্টাইন, যেই অবস্থাটা বোস আইনস্টাইন কন্ডেনসেট নামেও পরিচিত। ঠিক আছে, 22 দেখব আমরা। সেপ্টেম্বর 2020 হিসাবে নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? তো দেখো আমি কি বললাম, যে টপিক দিচ্ছে সেই টপিক থেকেই প্রশ্ন দিচ্ছে। তাহলে এখানে জাতীয় উদ্যান থেকেও কিন্তু দুটো প্রশ্ন, এখনই পড়লাম যে নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ, সেই একই টাইপের প্রশ্ন আবার জাতীয় উদ্যান থেকে দিয়েছে, দেখলে? তো 2020 হিসাবে নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? তো দেখো কয়েকটা জাতীয় উদ্যানের আমি তোমাদের নাম বলবো, যেগুলো কিন্তু হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ভারতে কয়েকটা জাতীয় উদ্যানের নাম বলছি যেগুলো হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। যেমন প্রথমেই হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান, তারপরেই হচ্ছে আসামের কাজিরাঙ্গা, মানস ন্যাশনাল পার্ক, তারপর হচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, তারপর হচ্ছে মানস ন্যাশনাল পার্ক, তারপর হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, তারপর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, তারপর হচ্ছে নন্দাদেবী ন্যাশনাল পার্ক, তারপর হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা উত্তরাখণ্ডে যে ন্যাশনাল পার্কটা আছে সেটা, তারপর হচ্ছে রয়্যাল মানস ন্যাশনাল পার্ক। ঠিক আছে, রয়্যাল মানস এবং মানস দুটো আলাদা। 9টা বললাম। আরেকটা হচ্ছে 10 নম্বর কেওলাদেও জাতীয় উদ্যান। কেওলাদেও জাতীয় উদ্যান, তো 4 নম্বরে দেখো কেওলাদেও জাতীয় উদ্যান আছে। এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কেওলাদেও জাতীয় উদ্যানটা রাজস্থানের ভরতপুরে অবস্থিত। ঠিক আছে, এটা হচ্ছে পক্ষী অভয়ারণ্য, এখানে একটা অবস্থিত। চলো নেক্সট দেখো, নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট? তো যত ধরনের টেনিস টুর্নামেন্ট বিশ্বে হয়ে থাকে তার মধ্যে সব থেকে প্রাচীনতম হচ্ছে উইম্বলডন টেনিস টুর্নামেন্ট। 24 দেখো, নিচের কোন স্বেচ্ছাসেবী সংস্থা সামাজিক উদ্যোক্তা 2020 জন্য স্কল অ্যাওয়ার্ড জিতেছে? দরকার নেই এই প্রশ্নটা পড়ার, তোমাদের আসবে না। এবং এই যে এটার উত্তর হচ্ছে এরমম্যান, এই সংস্থাটার নাম মনে রাখারও দরকার নেই। এটা মানে খুবই মানে প্রশ্ন আসবে না, এটা আমি বলে দিচ্ছি, খুবই ভাগ্য খারাপ না থাকলে আসবে না। 25 নম্বর দেখো, নিচের কোন সংগঠনটি ব্রিটিশ শাসনামলে অন্য 3টি সংগঠনের চেয়ে আগে প্রতিষ্ঠিত? এখানে ব্রাহ্ম সমাজ, প্রার্থনা সমাজ, পরমহংস মণ্ডলী, সত্যশোধক সমাজ। সবচেয়ে আগে এখানে যেটা প্রতিষ্ঠা হয়েছে সেটা হচ্ছে ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা সবচেয়ে আগে। ঠিক আছে, এখন তোমাদের হোমওয়ার্ক, এখানে আজকের হোমওয়ার্কটা দিয়ে দেবো যে এই যে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছেন তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছেন প্রত্যেকে কমেন্ট করে জানাবে। এটাই আমি তোমাদের কাছে আশা করছি যে প্রত্যেকে কমেন্ট করবে, কমেন্ট বক্সে কমেন্ট করো ব্রাহ্মণ সমাজ কে প্রতিষ্ঠা। আমাদের 25টা প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করে দাও। থ্যাংক ইউ, ভালো থেকো, প্রিপারেশন চালিয়ে যাও।